হ্যালো ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আরিস একাডেমি বিডি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে ভয়েস সেন্স পার্ট 2 বিষয়ে কথা বলবো। ভয়েস সেন্স পার্ট 1 এর আলোচনাটি একটু দীর্ঘ হলেও ওখানে অনেক বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ভয়েস সেন্স পার্ট 2 এর যে বিষয়গুলি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার প্রথমে শুরুতে আমি আলোচনা করব বাই এর পরিবর্তে যেসব বিষয়, যেসব প্রিপোজিশন বসে সেই বিষয়টি। এটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এই ধরনের কোশ্চেনগুলো এখান থেকে খুবই আসে। তোমরা একটু ভালো করে খেয়াল করো। দেখো, বাই ইজ রিপ্লেসড বাই সাম আদার প্রিপোজিশন। বাই অন্যান্য প্রিপোজিশন দ্বারা প্রতিস্থাপিত হয়। অন্যান্য প্রিপোজিশনগুলো সাধারণত বাইয়ের পরিবর্তে বসে থাকে। আমরা প্রথমে খেয়াল করি নোন টু। আমি স্টুডেন্টদের সাথে ফান করে বলি যে নোন টু ঘটক, এটা অনেক সময় ভুলে যায়, এই জন্য নন টু ঘটকের কথা আমি বলি। নন টু, যাতে নন টু ঘটকের কথা মনে থাকলে নন টু কেউ ভুলে না যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু খেয়াল করো, নন এর পর টু, একমাত্র টু হয় শুধু নোর পর। এরপর বাকিগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে স্যাটিসফাইড উইথ, অ্যানয়েড উইথ, সেজড উইথ, সিজড উইথ, কভার্ড উইথ, প্লিজড উইথ। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটি জিনিস জানিয়ে রাখবো, এখানে শুরুতেই যে উইথ যেগুলো বলেছি, যে স্যাটিসফাইড উইথ, অ্যানয়েড উইথ, সিজড উইথ, কভার উইথ, প্লিজড উইথ, এইগুলো শুধুমাত্র ব্যক্তিবাচক যদি কোনো ওয়ার্ড থাকে ব্যক্তির ক্ষেত্রে এগুলো ইউজ হয়। ঠিক আছে, যেমন স্যাটিসফাইড উইথ, অ্যানয়েড উইথ, এগুলো সব ব্যক্তিবাচক সাবজেক্ট যখন হবে তখনই শুধু ব্যক্তির ক্ষেত্রে ইউজ হবে। আর এদিকে কন্টেইনড ইন, এমবডিড ইন, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কন্টেইন এবং এমবডিড এর ক্ষেত্রে ইন ব্যবহার হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমি এখানে সবগুলোর পাস্ট পার্টিসিপল ফর্মগুলো রেখেছি, স্যাটিসফাইড, অ্যানয়েড, সিজড, কন্টেইনড, এমবডিড, বিকজ আমরা তো ভয়েস সেন্সে বি ভার্বের পর ভার্বের ভিতরেই ব্যবহার করব, যার কারণে আমি এখানে সবগুলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করে রাখছি, যাতে করে তোমাদের এটাতে পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যাও, যাতে এগুলোতে কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, অনেক বইয়ে তোমরা দেখে থাকবে যে এগুলো মূলত পাস্ট পার্টিসিপল ফর্ম না রেখে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে রেখেছে। হ্যাঁ, আমি একটু পাস্ট ফর্মে রেখেছি, তোমরা একটু বুঝতেই পারছো। প্রিয় শিক্ষার্থীরা, একটা ক্ষেত্রে শুধু একটা ক্ষেত্রে অ্যাবাউট ইউজ হয়, সেটা হচ্ছে অরিড অ্যাবাউট। এই জিনিসটা একটু তোমরা খেয়াল করবে যে অরিড অ্যাবাউট। হ্যাঁ, এরপর দেখো আমরা আরো কিছু প্রিপোজিশন আছে, যেমন অ্যাট, এগুলো বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন সারপ্রাইজড অ্যাট, ভেক্সড অ্যাট, শকড অ্যাট, মার্ভেল অ্যাট। এই ক্ষেত্রে আমি একটা জিনিস তোমাদের বলে রাখি যে এখানে আছে অ্যানয়েড অ্যাট, অনেক সময় অ্যানয়েডের পর অ্যাট হতে পারে। এইখানে একটু খেয়াল করো যে অ্যানয়েডের পর অনেক সময় অ্যাড হতে পারে, যেমন উইথ হয়, আবার অ্যাটও হতে পারে যদি সেটা বস্তু হয়, যেমন দ্য সাউন্ড অ্যানয়েড মি এ লট। হ্যাঁ, দ্য সাউন্ড অ্যানয়েড মি এ লট, সেই ক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করতে পারি যে আই ওয়াজ অ্যানয়েড বাই দ্য সাউন্ড। হ্যাঁ, ঠিক আছে, সরি, দ্য সাউন্ড অ্যানয়েড মি এ লট, এই জায়গায় আমরা বলতে পারি দ্য সাউন্ড অ্যানয়েড মি এ লট। এটাকে যদি ভয়েস চেঞ্জ করি তাহলে আই ওয়াজ অ্যানয়েড অ্যাট দ্য সাউন্ড, তখন এইভাবে আমরা অ্যাড ইউজ করতে পারি। অ্যানয়েড আবার ব্যক্তির ক্ষেত্রেও হয়। আমি তোমাদের একটু আবার বলি, সারপ্রাইজড অ্যাট, ভেক্সড অ্যাট, ভেক্সড অ্যাট মানে হচ্ছে বিরক্ত হওয়া, শকড অ্যাট মানে হচ্ছে শোকাহত হওয়া, মার্ভেল অ্যাট মানে হচ্ছে বিমোহিত হওয়া, এইরকম একটি বিষয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা সুন্দর করে নোট করে রাখবে খাতার মধ্যে যে এই ভার্বগুলোর পর এই প্রিপোজিশনগুলো বসে বাইয়ের পরিবর্তে। যেমন আমি কিছু এক্সাম্পল তোমাদের দেখিয়ে রাখি, তোমরা একটু ভালো করে দেখো। আমি এখানে লিখেছি হার বিহেভিয়ার, হ্যাঁ, এখানে লিখেছি হার বিহেভিয়ার ভেক্সড মি, তার আচরণ আমাকে বিরক্ত করেছিল। তাহলে এখানে আমরা পূর্বে ভয়েসের পার্ট 1-এ আমরা জেনেছি যে অবজেক্ট বেটাকে সাবজেক্ট করতে হবে। এখানে আইকে আমরা মিকে আমরা সাবজেক্ট হিসেবে আই বানিয়েছি, মি এর সাবজেক্ট ফর্ম আই। তারপর আমরা দেখেছি যে বিহেভিয়ার, এখানে বিহেভিয়ার বিষয়টা তোমরা জানো যে বিহেভিয়ার হচ্ছে এখানে হার বিহেভিয়ার হচ্ছে সাবজেক্ট, আর ভেক্সড হচ্ছে এখানে ভার্ব। এখানে ভার্ব V2 তে আছে। ভার্ব কি ফর্মে আছে? ভার্ব V2 তে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের যেটা বলতে চাচ্ছিলাম যে আই নিয়ে আসছি সাবজেক্ট, মিকে সাবজেক্ট করেছি আই, অ্যান্ড এখানে
মেইন ভার্ব ভি টু, যার কারণে বি ভার্ব থেকে আমরা ভি টু ধরে নিয়ে আসবো। বি ভার্বের ভি টু হচ্ছে ওয়াজ, তাহলে আই ওয়াজ ভেক্সড। ভেক্সড এর সবসময় ভি থ্রি ফর্ম হবে, এটা আমরা জানি যে মেইন ভার্ব বি ভার্বের পর সবসময় ভি থ্রি ফর্ম হয় প্যাসিভ ভয়েসে। এখানে আমরা ভেক্সড ব্যবহার করছি, আই ওয়াজ ভেক্সড। এরপর আমি লিখেছি ভেক্সড এর পর অ্যাট প্রিপোজিশন বসে, ভাই আই ওয়াজ ভেক্সড অ্যাট, তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে ভেক্সড এর পর অ্যাট হয়। আই ওয়াজ ভেক্সড অ্যাট, এরপর সাবজেক্টকে সরাসরি প্রিপোজিশনটির পরে বসিয়ে দেব। দেখো এখানে আই ওয়াজ ভেক্সড অ্যাট হার বিহেভিয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো। এরপর আরো একটি এক্সাম্পল তোমাদের দেখিয়েছি আমি। দেখো যে দিস বক্স কন্টেইনড, কন্টেইন মানে নিহিত থাকা, নিহত না আবার, ঠিক আছে, নিহিত। নিহিত মানে কোনো কিছুর মধ্যে বিদ্যমান থাকা। দিস বক্স কন্টেইনড সাম ইন্ডিয়ান চকলেটস। এখানে একটি জিনিস খেয়াল করো যে এখানে সাবজেক্ট হচ্ছে দিস বক্স, এখানে সাবজেক্ট হচ্ছে কি দিস বক্স, আর কন্টেইনড হচ্ছে এটা ভি টু। এরপর সাম ইন্ডিয়ান চকলেট হচ্ছে আমাদের অবজেক্ট। এখানে অবজেক্ট খুঁজে বের করার জন্য তোমরা জানো যে দিস বক্স, এই বক্সটি, কন্টেইন মানে বক্সটিতে থাকে কি থাকে, সাম ইন্ডিয়ান চকলেট, কিছু ইন্ডিয়ান চকলেট থাকে। এখানে দেখলাম যে আমরা কি এর অ্যান্সার পাইছি, সাম। অনেকে ভুল করে শুধু চকলেটটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসে, নো, এখানে আবার অনেকে ভুল করে ইন্ডিয়ানকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসে। এই জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই বোঝার চেষ্টা করতে হবে। এখানে অবজেক্ট বলতে সাম ইন্ডিয়ান চকলেট, তিনটি জিনিসকে একসাথেই এখানে অবজেক্ট হিসেবে গণ্য করা হচ্ছে, তোমরা একটা ভুল করবে না। তাহলে আমরা অবজেক্ট বেটাকে সাবজেক্ট করবো সাম ইন্ডিয়ান চকলেটস। এখন দেখা যাচ্ছে চকলেটের সাথে কি আছে, এস আছে, তার মানে বহুবচন। এটি সাবজেক্ট কি হয়ে গেল, বহুবচন হয়ে গেল, সাম ইন্ডিয়ান চকলেটস। এই জন্য এরপর আমরা ব্যবহার করছি কন্টেইনড ভি টু তে আছে, তাহলে বি ভার্ব থেকে আমরা কি নিয়ে আসবো, ভি টু নিয়ে আসবো। বি ভার্বের ভি টু কি, ওয়াজ অথবা ওয়ার। আমরা এখানে বি ভার্বের ভি টু ওয়াজ বা ওয়ার। ওয়ার কেন ইউজ করেছি, আমরা এখানে চকলেটস আছে বহুবচন, যার কারণে চকলেটস আমরা ওয়ার ব্যবহার করেছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, সাম ইন্ডিয়ান চকলেটস ওয়ার কন্টেইনড। আমরা কন্টেইন কেন ব্যবহার করব, মূল ভার্বের ভি থ্রি। তো এখানে অলরেডি ভি টু আছে, কিছু কিছু ভার্বের ক্ষেত্রে খেয়াল করবে ভি টু এবং ভি থ্রি ফর্ম সেম, যেগুলো বিশেষ করে রেগুলার ভার্ব অর উইক ভার্ব, সেগুলোর ভি টু এবং ভি থ্রি ফর্ম সেম হয়। তাহলে কন্টেইন ভি টু ফর্ম, এটার ভি থ্রি ফর্মও হচ্ছে কন্টেইনড, একই সেম। এখন আমি লিখেছি কন্টেইন এর পর দেখো কন্টেইন ইন, ইম্বডিড ইন, এগুলোর পর সাধারণত কি হয়, ইন ব্যবহার হয়। তো এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, সাম ইন্ডিয়ান চকলেটস ওয়ার কন্টেইনড ইন, এই যে আমরা এই কারণে বাই না ব্যবহার করে আমরা ইন ব্যবহার করেছি, ইন দিস বক্স। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের যে বিষয়টি বলতে চাচ্ছি যে বাইয়ের পরিবর্তে আমরা অবশ্যই এই সমস্ত প্রিপোজিশনগুলো নোট করে রাখবো এবং মনে রাখবো, পরীক্ষায় আসলে আমরা সেগুলো অবশ্যই ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি যে বিষয়টি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, ডাবল অবজেক্ট এবং ফ্যাক্টিটিভ ভার্বের বিষয়টি। প্রথমে আসি ডাবল অবজেক্টের বিষয়টি। ডাবল অবজেক্ট, ডাবল মানে দুই, অবজেক্ট মানে দুই, অবজেক্ট মানে অবজেক্ট, দুইটি অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, ডাবল অবজেক্ট কথাটি শুনেই তোমরা বুঝে গেছো অবজেক্ট কয়টি থাকবে, দুইটি। একটি ট্রানজিটিভ ভার্বে যখন when a transitive verb takes two object, this situation is called double object. অ্যাকচুয়ালি ডাবল অবজেক্টের ক্ষেত্রে যে জিনিসটি অনেক স্টুডেন্টরা ভুল করে, ওরা ভাবে যে শেষের যে কোনো দুটি অবজেক্ট আছে, যে কোনো একটি অবজেক্টকে সামনে নিয়ে আসলেই হবে, সামনে নিয়ে আসলেই হবে, অবজেক্ট বেটাকে সাবজেক্ট করলেই হবে, যে কোনো দুইটির মধ্যে যে কোনো একটি। অনেক বইয়েও লেখা আছে, অনেক টিচারও এটা বলে থাকে যে কোনো একটিকে নিয়ে আসলে হবে। এটি ভুল ধারণা। অবশ্যই আমাদেরকে যে কোনো একটি আনা যাবে না, আমাদের কোনটি আনতে হবে তোমরা ভিডিওটি একটু খেয়াল করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো টেনে দেখবে না, না হলে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তোমরা মিস করে ফেলবে। অবশ্যই তোমরা খাতা খুলে নোট করবে এবং সুন্দরভাবে ধীরস্থিরভাবে বসে ভিডিওটি দেখবে, কোনো তাড়াহুড়া করবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে আসি ডাবল অবজেক্টের বিষয়টি। এখানে লিখেছি she gave me some flowers and gift। এখানে she gave me some flowers and gift, এখানে আমরা যদি মানে সাবজেক্ট দিয়ে আমরা ভার্বকে প্রশ্ন করি, she gave
আমরা যদি এখানে ভার্বকে প্রশ্ন করি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, হোয়াট এবং হুম, তোমরা জানো হোয়াট এবং হুম দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আমরা সে গ্যাপ সে দিয়েছিল, কি দিয়েছিল, সাম ফ্লাওয়ার্স এন্ড গিফট দিয়েছিল। অনেক স্টুডেন্ট ভুল করে থাকে, একটা বড় মানে অবজেক্ট ভার্বের পর একটা বড় অবজেক্ট যখন থাকে তখন তারা বড় ওয়ার্ড অনেকগুলো ওয়ার্ড নিয়ে যখন একটা অবজেক্ট থাকে তখন স্টুডেন্টরা ভুল করে কোনটাকে নিয়ে আসবে। ওরা ভাবে যে এখানে যেমন এই সেন্টেন্সের ক্ষেত্রে অনেকে ভুল করে ফ্লাওয়ার্সকে সাবজেক্ট বানাবে, অনেকে ফ্লাওয়ার্স এন্ড গিফটকে সাবজেক্ট বানাবে, সামকে বাদ দিবে, অনেকে আবার শুধু গিফটকে সাবজেক্ট বানাবে। এই জিনিসগুলো ভুল হয়। এই জিনিসগুলো ভুল থেকে বের হয়ে আসার জন্য তোমরা একটা টেকনিক অবলম্বন করতে পারো, সেটা হচ্ছে অবশ্যই সেটা হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে তোমরা যদি যে অ্যান্সারটি পাবে সেটি হচ্ছে তোমাদের অবজেক্ট। যেমন আমরা প্রশ্ন করি, আমার কথা সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো, শি গ্যাভ মি, শি গ্যাভ সে দিয়েছিল, কি দিয়েছিল, সাম ফ্লাওয়ার্স এন্ড গিফট দিয়েছিল, কিছু ফুল এবং গিফট দিয়েছিল। শুধু সাম দেয়নি বা শুধু ফ্লাওয়ার্স দেয়নি, শুধু গিফট দেয়নি, তিনটি কথাই একসাথে বলতে হবে। সে গ্যাপ সে দিয়েছিল সাম ফ্লাওয়ার্স এন্ড গিফট। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে একটা অবজেক্ট পেয়ে গেলাম। আরেকটা হচ্ছে তোমরা একটু খেয়াল করো, সে গ্যাপ সে দিয়েছিল, কাকে দিয়েছিল, হুম, হুমের অ্যান্সার কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল। তাহলে এখানে আরেকটা অবজেক্ট পেয়েছি মি, তাহলে অবজেক্ট ওয়ান পেলাম আমরা, অবজেক্ট ওয়ান পেলাম আর এখানে অবজেক্ট টু পেলাম। হ্যাঁ, তোমরা একটু ভালো করে খেয়াল করো, অবজেক্ট টু। তো এই দুটি অবজেক্টের মধ্যে আমরা কাকে সামনে নিয়ে আসবো, এটা হচ্ছে প্রশ্ন। আমি তোমাদের সবসময় বলবো তোমরা এই দুটি অবজেক্টের মধ্যে সবসময় তোমরা ব্যক্তিবাচক সাবজেক্টকেই সামনে নিয়ে আসবে। হ্যাঁ, ব্যক্তিবাচক সাবজেক্টকে আনলেই সেই সেন্টেন্সের অর্থটি ভুল হয় না বা সেন্টেন্সের যে একটা প্যাটার্ন আছে সেটা নষ্ট হয়ে যায় না। আমরা এখানে খেয়াল করি, আই ওয়াজ গিভেন সাম ফ্লাওয়ার্স অ্যান্ড গিফট। আমি লিখেছি আই, মি এর অবজেক্ট সাবজেক্টিভ ফর্ম আই, অবজেক্ট বেটাকে সাবজেক্ট করলাম, মি এর সাবজেক্টিভ ফর্ম আই ওয়াজ। এখন ওয়াজ কই থেকে পেলাম, গ্যাভ হচ্ছে ভি2 ভার্ব, গ্যাভ হচ্ছে ভি2, তাহলে বি ভার্ব থেকে আমি ভি2 নিয়ে আসবো। বি ভার্ব থেকে ভি2 নিয়ে আসলে কি হবে, ওয়াজ বা ওয়্যার, তাহলে আই ওয়াজ আর গ্যাপ ভার্বের ভি3 হচ্ছে গিভেন, আই ওয়াজ গিভেন, তাহলে কি হয়ে যাবে, আই ওয়াজ গিভেন। এবার বাকি আরেকটা যে অবজেক্ট আছে অবজেক্ট টু, সেইটি জাস্ট ভার্বের পরে পরেই আমরা বসাবো। এই যে মেইন ভার্বের ভি3 আছে, এর পরে পরেই আমরা এইটা বসিয়ে দিব, এটা বসিয়ে দিব, মনে থাকবে। আর শেষে তো তোমরা জানো বেশিরভাগ ক্ষেত্রে প্রিপোজিশন বাই বসে এবং বাই এর পর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে আই ওয়াজ গিভেন সাম ফ্লাওয়ার্স অ্যান্ড গিফট বাই হার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ডাবল অবজেক্টের বিষয়টি বুঝে গেছি, ভুল করবে না। এই ডাবল অবজেক্টের জায়গায় অনেকে ফ্যাক্টিটিভ ভার্বকে গোলায় ফেলে। এখানে ফ্যাক্টিটিভ ভার্বের বিষয়টি এখানে একটু সমস্যা, তোমরা একটু মনোযোগ দাও। দে ইলেক্টেড মি ক্যাপ্টেন লাস্ট ইয়ার, দে ইলেক্টেড মি ক্যাপ্টেন লাস্ট ইয়ার। অনেকেই এখানে ভার্ব, আমি যে টেকনিকটা শিখিয়ে দিলাম, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে দুইটি অবজেক্ট পাওয়া গেলে দুইটি, একটি অবজেক্ট পাওয়া গেলে একটি, সেটি হচ্ছে অবজেক্ট। কিন্তু স্টুডেন্টরা অনেকে ভাবে যে দে ইলেক্টেড, তারা নির্বাচন করেছিল, কাকে নির্বাচন করেছিল, আমাকে নির্বাচন করেছিল, আমাকে। কাকে নির্বাচন করেছিল, আমাকে নির্বাচন করেছিল। কি নির্বাচন করেছিল, ক্যাপ্টেন নির্বাচন করেছিল। অনেকে ভাবে যে মি এটা একটা অবজেক্ট, আবার অনেকে ভাবে এটা একটা অবজেক্ট। হ্যাঁ, আসলে এটা কি দুইটা অবজেক্ট না। এখানে ফ্যাক্টিটিভ ভার্ব সব সময় ইলেক্টেড, সিলেক্টেড, কল, এই ধরনের কিছু ভার্ব আছে, সেগুলোর পর সাধারণত ডাবল অবজেক্ট বসে না, একটি মেইনলি অবজেক্ট বসে আর একটি অবজেক্টের কমপ্লিমেন্ট বসে। এখানে মি আর ক্যাপ্টেন, তোমরা একটু খেয়াল করো, মি আর ক্যাপ্টেন একই জিনিস। দেখো, দে ইলেক্টেড, তারা নির্বাচন করেছিল, কাকে নির্বাচন করেছিল, আমাকে। কি নির্বাচন করেছিল, ক্যাপ্টেন। তাহলে ক্যাপ্টেন আর আমি একই জিনিস, আমিও যেই ক্যাপ্টেন সেই তো আমি। তাহলে এইরকম যদি কখনো খেয়াল করে যে এখানে দুইটি জিনিস একই রকম, তাহলে একটা তো অবজেক্ট হবে আর একটা ওই অবজেক্টের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট সম্পর্কে তোমাদের অবশ্যই আমি আলোচনা অন্য একটি ক্লাসে আলোচনা করব, বা তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবে যে কমপ্লিমেন্টের দুইটি বিষয় আছে, সাবজেক্টের কমপ্লিমেন্ট আছে আর অবজেক্টের কমপ্লিমেন্ট আছে। আমি ওইসব বিষয়ে যাচ্ছি না, আমি এখানে অবজেক্টের কমপ্লিমেন্ট বিষয়ে তোমাদের বলে রাখি। তো অবজেক্টের কমপ্লিমেন্ট, এখানে অবজেক্ট এর কমপ্লিমেন্ট হচ্ছে এটি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি, এখানে আমি লিখে দিয়েছি, দেখো মি ইকুয়াল ক্যাপ্টেন, মি আর ক্যাপ্টেন একই জিনিস লেখা যায়, ইকুয়াল দেওয়া যায়। এখানে দেখো মি আর সানফ্লাওয়ার্স,
মি আর সাম ফ্লাওয়ার্স একই জিনিস কিনা, সাম ফ্লাওয়ার্স অ্যান্ড গিফট। এই জন্য যার কারণে মি ইকুয়াল সাম ফ্লাওয়ার্স লেখা যায় না, যার কারণে আমি নট ইকুয়াল সাইনটি ব্যবহার করেছি। তোমরা বিষয়টি অবশ্যই গুরুত্বের সহিত নোট করে রাখবে। হ্যাঁ, তো ফ্যাক্টেটিভ ভার্বের ক্ষেত্রে অবশ্যই অবজেক্টকেই আমরা সামনে নিয়ে আসবো, যেহেতু এটি অবজেক্ট না, এটি যেহেতু অবজেক্ট না, তাহলে আমরা ক্যাপ্টেনকে কখনোই সাবজেক্ট বানাবো না। তাহলে আমরা কি করব, মি কে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, মি। তাহলে আমরা এখানে করব মি কে সাবজেক্ট হিসেবে নিয়ে আসলে আই, তাহলে আই ওয়াজ ইলেক্টেড ভি2, বি ভার্ব থেকে ভি2 নিয়ে আসবো, আই ওয়াজ ইলেক্টেড এর ভি3 ফর্ম এখানে বসবে, তাহলে বি ভার্ব প্লাস ভি3, বি ভার্ব প্লাস ভি3। এই জিনিসটি কিন্তু বারবার ভুলে যাবে না, বি ভার্ব প্লাস ভি3। তাহলে আই ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন। আমি যে জিনিসটি বললাম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ দাও, সেটা হচ্ছে তোমরা এটি খেয়াল করো যে ক্যাপ্টেন হচ্ছে এখানে অবজেক্ট না, এটা একটা কমপ্লিমেন্ট। তাহলে আমি মেইন ভার্বের ভি3 পরে ওই আমি এখানে কমপ্লিমেন্টটি ব্যবহার করব, মেইন ভার্বের ভি3 পরে কমপ্লিমেন্টটি ব্যবহার করব। তাহলে আই ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন লাস্ট ইয়ার। লাস্ট ইয়ার তো এখানে সেন্টেন্সের মেইন অংশ না, আমি লাস্ট ইয়ার বাদ দিই, বাক্যটি হবে আই ওয়াজ দে ইলেক্টেড মি ক্যাপ্টেন। লাস্ট ইয়ার হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল অংশ, আমি অ্যাডভার্বিয়াল অংশটি জাস্ট এরপর এখানে বসিয়ে দিয়ে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি প্রিপোজিশন বসে, প্রিপোজিশন বাই এর পর আমরা সুন্দর করে এখানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব, দে থাকলে কি হয়ে যাবে, দেম হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এই ক্লাসে ডাবল অবজেক্ট এবং ফ্যাক্টিটিভ ভার্বের বিষয়টি। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখতে পাচ্ছ আমরা এখানে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস এর এটা কিভাবে করব। কোয়াসি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমি গুরুত্বপূর্ণ একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে সেল, লুক, টার্ন, অ্যাপিয়ার, টেস্ট, রিড, ফিল, বিকাম। এই ভার্বগুলো তোমরা অবশ্যই নোট করে রাখবে, বিকজ এই ভার্বগুলোকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভার্ব। এই ভার্বগুলো মেইনলি কোয়াসি প্যাসিভ ভার্বের মতো আচরণ করে। এগুলো ওয়ান কাইন্ড অফ, আমি কি বলবো, এগুলো কোয়াসি প্যাসিভ ভার্ব এই কারণে যে এগুলো যখন সেন্টেন্সে ইউজ হয় কিছুটা এটা প্যাসিভ ভয়েসের মতো লাগে। যেমন হানি টেস্ট সুইট, হানি হচ্ছে স্বাদে, মানে হানি হচ্ছে মধু, মধু স্বাদে মিষ্টি। এখানে কে মিষ্টি স্বাদটা গ্রহণ করে সেই ব্যক্তির নাম, সেই ডুয়ারের নাম এখানে উল্লেখ নেই, তার মানে এখানে ডুয়ার উল্লেখ নেই, এই জন্য এটাকে প্যাসিভ ভয়েসের মতো মনে হয়। এই সেন্টেন্সগুলোকে আমরা যখন ভয়েস চেঞ্জ করব প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে এগুলো হানির কমপ্লিমেন্ট হচ্ছে সুইট, এগুলোকে তোমরা বলতে পারো লিঙ্কিং ভার্বের। আমি যখন ভার্ব নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তখন তোমরা জানবা এই ভার্বগুলো, কোয়াসি প্যাসিভ ভার্বগুলো মেইনলি ওয়ান কাইন্ড অফ লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বগুলো সাবজেক্ট এর একটা কমপ্লিমেন্ট থাকবে এখানে। দেখবা যে এখানে হানি ইকুয়াল সুইট, তোমরা জানো যে হানি ইকুয়াল সুইট, তার মানে হানি টেস্ট সুইট, মানে হানি ইকুয়াল সুইট দেওয়া যাবে। হ্যাঁ, ঠিক আছে, এরকম আছে দ্য বেড ইকুয়াল সফট লেখা যাবে, মানে ইকুয়াল দেওয়া যাবে। এগুলো হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট। এখানে এই জন্য আমি লিখে রেখেছি যে এগুলো কমপ্লিমেন্ট যুক্ত, সাবজেক্টের কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স। এই ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ করব দুইটা উপায়ে। একটা জনপ্রিয় উপায়, যে উপায়টি সবাই জানে করে, সেটা হচ্ছে হানি টেস্ট সুইট। তাহলে আমরা এই ক্ষেত্রে অবজেক্ট, আমরা জানি কমপ্লিমেন্টকে সাবজেক্ট করার কোনো সুযোগ নেই, কমপ্লিমেন্টকে সাবজেক্ট করার সুযোগ, কারণ আমরা জানি হানি টেস্ট সুইট, এখানে সুইট হচ্ছে একটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে তো সেটা অবজেক্ট না, তোমরা তো বুঝতে পারছো, যেহেতু অবজেক্ট না সে কোনোভাবে সাবজেক্ট হওয়ার কথা না। আমরা জানি এই কবিতাটিতে অবজেক্ট বেটা সাবজেক্ট হতে পারে, এটাই তোমরা শুধু জানো, কিন্তু এখানে কমপ্লিমেন্ট সাবজেক্ট হতে পারে এরকম কোনো কথা বলা হয়নি, যার কারণে সুইট কখনো সাবজেক্ট হবে না। এখানে হানির জায়গায় থাকবে। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে খেয়াল করো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্যাট মিনস ভার্বের কি ফর্ম আছে, ভি1। আমরা বি ভার্ব থেকে ভি1 একটা ধরে নিয়ে আসবো, বি ভার্ব থেকে ভি1 ধরে নিয়ে আসলে এম ইজ আর এর মধ্যে একটা কিছু বসবে, তাহলে হানি ইজ বসে গেল। তাহলে হানি ইজ বসালে এই ভার্বটার ভি3 বসাবো আমরা, তার মানে বি ভার্ব প্লাস ভি3 আমরা করে ফেলেছি, বি ভার্ব প্লাস ভি3, বি ভার্ব প্লাস ভি3। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে হানি ইজ টেস্টেড, লাস্টে কমপ্লিমেন্টটা যে অবস্থানে ছিল, যেখানে ছিল ওইভাবেই আমরা লিখবো। তাহলে হানি ইজ টেস্টেড সুইট। আর একটি উপায় আছে যেটা একটু অনেকে কঠিন মনে করতে পারে এবং অনেকে এটা করতে অভ্যস্ত, সেটাও করা যাবে। যেমন হানি ইজ সুইট, আমরা সরাসরি, আমি বলেছি বি ভার্ব কোয়াসি প্যাসিভ ভার্ব, দ্যাট মিনস লিঙ্কিং ভার্বের
কোয়াসিফিসিভ ভার্বগুলো সাধারণত বি ভার্ব দ্বারা প্রতিস্থাপিত করা যায়, মানে এগুলোকে ওই অল্টারনেট করা যায় বি ভার্ব। যেমন আমি এখানে লিখেছি দ্য বেড ফেল্ট সফট, সরি, তার বেড ইজ সফট লেখা যাবে, তারপর হানি ইজ সুইট, হানি ইজ সুইট লেখা যাবে। ঠিক ওই জন্য আমরা এটাকে ভয়েস সেন্স এভাবে করতে পারি যে হানি ইজ সুইট আগে লিখবো, তারপর হোয়েন দিব, হোয়েন ইট ইজ, এগুলো মুখস্থ রাখবা, কারণ এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় হানি টেস্ট, তাহলে এখানে ইজ ব্যবহার করবো, এখানে ইজ। যদি এখানে পাস্ট হয় তাহলে তোমরা অবশ্যই এখানে ওয়াজ, এখানে ওয়াজ ব্যবহার করবা। এরকম টেন্সের বিষয়টা একটু খেয়াল রাখবি। তাহলে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এই যে পসিটিভ ভার্বটি আমরা এখানে বি ভার্বের পর ভি3 করে দেব। এই যে বি ভার্বের পর টেস্টেড ভার্বটা ভি3 হয়ে গেছে। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা হোয়েনটা ইউজ করেছি এখানে, আর একটা আছে ইট ইউজ করেছি। এগুলো মুখস্থ রাখতে হবে তোমাদের। আর অনেকেই এটাকে দুইটি উপায়ে জানে না, আবার জানলেও অনেকে ভাবে যে এটা কারেক্ট ওটা কারেক্ট না, দুইটাই কারেক্ট। আর আমরা এটা 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 হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, এখানে হোয়েন আছে, আমরা কমপ্লেক্স না, এটা সিম্পল সেন্টেন্স। অনেক ক্ষেত্রে বলা হয় যে এই বাক্যটিকে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যাও, তখন কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে গেলে এইভাবে কমপ্লেক্স করা যাবে, সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করা যাবে, অথবা এটাকে যদি সিম্পল করতে যাই তাহলে এভাবেও করা যাবে। তো আমি সেদিকে যাব না। প্রিয় শিক্ষিতা, আরো একটি এক্সাম্পল দিয়েছি, খেয়াল করো। দেখো, দ্য বেড ফেল্ট সফট, হ্যাঁ, বিছানাটি নরম অনুভূত হয়েছিল। তাহলে আমরা অবশ্যই অবজেক্ট বেটাকে সাবজেক্ট করব না, আমরা সাবজেক্ট যা আছে তাই লিখবো দ্য বেড। এখানে একটু মিস্টেক করে ফেলেছি, তোমরা একটু, আমরা এখানে বেড, তাহলে এখানে দেখো দ্য বেড সাবজেক্টের জায়গায় আছে দ্য বেড, তারপর ওয়াজ কই থেকে পেলাম আমরা, এখানে দেখেছি মেইন ভার্ব ভি2 তে আছে, তাহলে বি ভার্ব থেকে একটা ভি2 নিয়ে আসবো। মেইন ভার্ব ভি2 তে আছে, তার মানে বি ভার্ব আমরা এখানে লিখবো যে আমরা বি ভার্ব থেকে একটা ভি2, এখানে যে মেইন ভার্ব ভি2, বি ভার্ব থেকে ভি2 ধরে নিয়ে আসছে, আর মেইন ভার্বের ভি3 ফর্ম। এখানে খেয়াল করো, দ্য বেড ওয়াজ ফেল্ট সফট, তাহলে এই কমপ্লিমেন্ট যেটা আছে সেটা আমরা শেষেই রেখে দিছি, কমপ্লিমেন্টের জায়গায় ওটাকে চেঞ্জ করিনি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পেয়েছো যে আমরা কোয়াসিফিসিভ ভার্ব এর ভয়েস চেঞ্জ কিভাবে করলাম। হ্যাঁ, এরপর আমরা দেখব ঠিক ওইটার বিপরীত একটা আছে নো কমপ্লিমেন্ট। কিছু সেন্টেন্স আছে যেগুলোতে কমপ্লিমেন্ট ব্যবহার করা হয় না, কমপ্লিমেন্ট নেই, মানে এক্সটেনশন নেই, সাবজেক্ট আছে আর ভার্ব আছে। যেমন দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটি নির্মাণাধীন, মানে নির্মাণ করা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যদি অবজেক্ট নেই, কমপ্লিমেন্ট নেই, কিছুই নেই, তাহলে ওদিকে আমার ভাবার চিন্তাও নেই, আমি শুধু সাবজেক্ট যা আছে তাই লিখলাম। আমি এখানে অ্যাজ ইউজুয়াল ভয়েস চেঞ্জ যেভাবে করি, ইজ বিল্ডিং মূল ভার্বের আইএনজি করা আছে, মেইন ভার্ব আইএনজি করা আছে ট্রানজিটিভ ভার্বটি, এবং আইএনজি বি ভার্ব থেকে আমরা আইএনজি ধরে নিয়ে আসবো, তাহলে বিং লিখবো। তাহলে এখানে হবে দ্য হাউস ইজ তো ইজের জায়গায় থাকবে, বিং কই থেকে পেলাম, আমরা বি ভার্বের বিং নিয়ে আসছি। বি ভার্বের বিং কেন নিয়ে আসছি, মেইন ভার্ব বিং এ আছে, মেইন ভার্ব যে ফর্মে থাকবে আমরা সেই ফর্মে, আমরা মেইন ভার্ব যে ফর্মে থাকবে আমরা বি ভার্ব সেই ফর্মে নিয়ে আসবো। তাহলে এখানে আসছে দ্য হাউস ইজ বিং বিল্ট, তাহলে মেইন ভার্ব তো পরবর্তীতে আমরা জানি বি ভার্বের পর ভি3 হয় ভয়েস চেঞ্জে। ঠিক একইভাবে আরেকটি সেন্টেন্স আছে দ্য কাউ ইজ মিল্কিং, একইভাবে আছে, তোমরা এটা নিজেই করে কমেন্ট বক্সে লিখে দিবে অ্যান্সারটি। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমরা আরেকটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভের বিষয়টি এখানে আমি লিখেছি হি ওয়ান্টস টু, দেখো হি ওয়ান্টস টু ডু দিস, সে এটা করতে চায়। তাহলে এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে এখানে স্পেসিফিক কোনো অবজেক্ট না থাকার কারণে আমরা সাবজেক্টের জায়গায় রেখেছি, আর ওয়ান্ট এখানে আমরা কি করছি, হি ওয়ান্ট দিস, আমরা কি করেছি, হি ওয়ান্ট, দেখো প্রিয় শিক্ষার্থীরা, হি ওয়ান্টস টু ডু দিস, তাহলে হি ওয়ান্টস দিস, এখানে আমরা যেটা করেছি ওয়ান্ট ভার্বটার পরে আমরা দিসটাকে নিয়ে এসেছি আগে, হি ওয়ান্ট দিস। তারপর এখানে একটা ইনফিনিটিভ অংশ আছে টু ডু, সেটাকে টু বি ডান, মানে ইনফিনিটিভ থাকলে আমরা অবশ্যই টু থাকলে, টু প্লাস ভার্ব থাকলে ভয়েস চেঞ্জ করার সময় অবশ্যই টু বি ডান, টু বি গন, টু বি রিটেন, টু বি টোল্ড,
টু বি এক্সপ্লেইনড, এই বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করব। তাহলে আমাদের নিয়মটা কি বললাম, যে এখানে আমি তোমাদের ভেরিয়েশন দেখাচ্ছি বিভিন্ন সেন্টেন্স ভয়েস চেঞ্জ করতে গেলে। পার্ট 2 তে আমি তোমাদের বিভিন্ন ভেরিয়েশন দেখিব, কারণ এখানে বেসিক বিষয় নিয়ে আলোচনা করব না। প্রিয় শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, আমরা হির জায়গায় রেখেছি হি ওয়ান্টস দিস, আমরা মানে দিসটা শেষেরটা মানে ইনফিনিটিভের পরের অংশটিকে আগে নিয়ে আসছি, হি ওয়ান্ট দিস। এরপর টু বি ডান, আমরা ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্মের আগে একটা বি বসিয়ে ভার্বের ভিতর করে দিছি। এইভাবেই পরেরটিও দেখো করা হয়েছে। এখানে খেয়াল করো, আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক, আই হ্যাভ টু ডু দিস, তাহলে আই হ্যাভ যা আছে সব ঠিক আছে, আমরা দিস ওয়ার্ককে নিয়ে এসেছি। দেখো এখানে খেয়াল করো, দিস ওয়ার্ককে আমরা নিয়ে এসেছি। নিয়ে আসার পর দেখো যে এখানে টু প্লাস ভার্ব আছে, এইটাকে আমরা টু বি ডান করেছি। তাহলে আই হ্যাভ দিস ওয়ার্ক টু বি ডান বাই মি, এখানে টু বি ডান হবে আর বাই মি তো এখানে বসবেই। এর আগের সেন্টেন্সটিতে আমি বাই ব্যবহার করিনি, কারণ আমি এখানে হিট জায়গায় রেখেছিলাম। হ্যাঁ, আই হ্যাভ দিস ওয়ার্ক টু বি ডান, আই হ্যাভ দিস, এখানে বাই মি লেখা লাগবে না। প্রিয় শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, আমরা আই হ্যাভ দিস ওয়ার্ক টু বি ডান। প্রিয় শিক্ষার্থীরা আরেকটি ভেরিয়েশন খেয়াল করো, কমপ্লেক্স সেন্টেন্সের অনেক সময় ভয়েস চেঞ্জ করতে বলা হয়। সেই কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জের করার ক্ষেত্রে মোস্ট ক্রুশিয়াল যে জিনিসটি তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের দুইটি অংশ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ। আমরা প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ দুটি ভয়েস চেঞ্জ করব আলাদা ভাবে, এবং জাস্ট দ্যাট দিয়ে এটা কানেক্ট করে দেবো দুইটা ক্লোজকে। এখানে খেয়াল করো, আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, আই নো দ্যাট মানে আমি জানি যে সেই লোকটি। এখানে এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ আমরা জানি দ্যাট আছে, দ্যাট থাকলে সাধারণত দ্যাট সাবঅর্ডিনেট ক্লোজ, কনজাংশন আছে, আর তাছাড়া এখানে দুইটি সাবজেক্ট দুইটি ভার্ব আছে। প্রিয় শিক্ষার্থীরা এখানে এটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আমরা দুটির ভয়েস চেঞ্জ আলাদাভাবে করার চেষ্টা করি। আই নো এর ভয়েস চেঞ্জ হচ্ছে ইট ইজ নোন, আই নো ইট ইজ নোন টু মি, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ আই নো এর ভয়েস চেঞ্জ আমরা করলাম। এরপর দ্যাট মাঝখানে বসাই দিব, এভাবে মাঝখানে দ্যাট মাঝখানে বসাই দিলাম। দেওয়ার পর পরে হি ডিড দ্য ওয়ার্ক, এটা আলাদা ভয়েস চেঞ্জ করব, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি, দ্য ওয়ার্ককে সাবজেক্ট বানাইছি এবং ওয়াজ বিভার্ব চলে এসেছে বিভার্বের লিস্ট থেকে, ওয়াজ ডান বাই মি। প্রিয় শিক্ষার্থীরা আমার বিশ্বাস তোমরা এই জায়গাটায় বুঝে গেছো। এইরকম ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তোমরা দুটিতেই আলাদা ভয়েস চেঞ্জ করার চেষ্টা করবে, তাহলেই কোনো ভুল হবে না। প্রিয় শিক্ষার্থীরা আরেকটি বিষয় আছে কগনেট ভার্ব, আরেকটি ভেরিয়েশন তোমরা দেখতে পাচ্ছ কগনেট ভার্ব। কগনেট ভার্ব দ্যাট মিনস কগনেট অবজেক্ট বা কগনেট ভার্ব বলা হয়। এই কগনেট ভার্ব থাকলে আমরা কি করব? কগনেট ভার্ব একটু খেয়াল করো তোমরা, হি ড্রিমড এ ড্রিম, হি রান এ রেস, হি রানস এ রেস, হি ran a race। এখানে একটি জিনিস খেয়াল করো, হি ড্রিমড এ ড্রিম মানে কগনেট ভার্ব সেই ভার্বটি যেখানে অবজেক্ট এবং ভার্ব একই উৎস থেকে তৈরি, একই ভাবে অরিজিনেট। যেমন ড্রিম থেকে ড্রিমড হয়েছে, ড্রিম থেকে ড্রিম ভার্বটি উৎপন্ন হয়েছে, যেমন রেস থেকে রান বা রান থেকে রেস। হ্যাঁ, এটা উৎপত্তিগত একটা মিল আছে, যে ভার্ব এবং যে সেন্টেন্সের ভার্ব এবং অবজেক্টের উৎপত্তিগত মিল আছে, সেই সেন্টেন্সের ভার্বকে আমাদের বলা হয় কগনেট ভার্ব, অথবা সেই সেন্টেন্সের অবজেক্ট বলা হয় কগনেট অবজেক্ট। তো প্রিয় শিক্ষার্থীরা যদি কগনেট অবজেক্ট থাকে এখানে কোনো প্যারা নেই, এখানে জাস্ট আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, সাবজেক্টকে বাই এর পরে বসাই দেব আগের মতো অ্যাজ ইউজুয়াল। যেমন এ ড্রিম ওয়াজ ড্রিমড বাই হিম, এটা আগের মতোই নিয়ম সবকিছু। প্রিয় শিক্ষার্থীরা আরেকটি বিষয় খেয়াল করো, রিফ্লেক্সিভ অবজেক্টকে কিভাবে আমরা এইরকম রিফ্লেক্সিভ ভার্ব যুক্ত সেন্টেন্সকে কিভাবে ভয়েস চেঞ্জ করব। রিফ্লেক্সিভ ভার্ব এবং রিফ্লেক্সিভ অবজেক্টগুলো তোমরা জানো, রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো সাধারণত রিফ্লেক্সিভ অবজেক্ট হিসেবে বসে বাক্যে। আমি অন্য একটি ক্লাসে তোমাদের আলোচনা করে থাকবো, তোমরা দেখবে যে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কখনো সাবজেক্ট হতে পারে না। যদি রিফ্লেক্সিভ প্রোনাউন অবজেক্ট হিসেবে থাকে তাহলে অবজেক্টেই থাকবে, কারণ ওরা সাবজেক্ট হতে পারে না, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করার কোনো সুযোগ নেই। তাহলে হি কিলড হিমসেলফ, এই বাক্যটির ভয়েস চেঞ্জ কি হবে? যেহেতু হিমসেলফকে আমি সাবজেক্ট বানাতে পারছি না, তাই আমার হিমসেলফ আমি সব সময় শেষেই রাখবো। তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা এখানে একটা জিনিস খেয়াল করলাম যে হি ওয়াজ কিলড, তাহলে আগের মতো নিয়ম, জাস্ট হি ওয়াজ কিল্ড। ওয়াজ কিভাবে পেলো তোমরা তো জানো, হি ওয়াজ কিল্ড বিভার থেকে ভি টু নিয়ে আসি, হি ওয়াজ কিল্ড বাই, বেশিরভাগ ক্ষেত্রে বাই হিমসেলফ। প্রিয় শিক্ষার্থীরা
আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন ধরনের ভেরিয়েশন, বিভিন্ন ধরনের সেন্টেন্সের। আর এখানে একটা জিনিস খেয়াল করবে যে আমরা এই ক্লাসে অনেকগুলো ক্ষেত্রে যে সাবজেক্ট কোনো চেঞ্জ হচ্ছে না, অবজেক্ট কোনো চেঞ্জ হচ্ছে না, এগুলো বিষয়ে মনে রাখতে হবে। অবজেক্ট বা একটা সাবজেক্ট যে সবসময় হবে তা না, এটা আমরা সবসময় খুঁজতে যাব না। ভয়েস চেঞ্জের ভেরিয়েশনগুলো অবশ্যই মনে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমি তোমাদের লাস্ট আরো কিছু বিষয় নিয়ে শেষ করে দেবো আজকে ভয়েস চেঞ্জের বিষয়গুলো, সেটি একটু খেয়াল করো। বেয়ার ইনফিনিটিভ নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। বেয়ার ইনফিনিটিভ কি? নিড, ডিয়ার, ফিল, মেক, বিহল্ড, ওয়াজ, সি, লেট, হেয়ার, বিট, এই ধরনের ভার্বগুলো পর যদি এই ভার্বগুলোর পর অন্য ভার্ব আসে, সেই ভার্বটির আগে টু বসানো যাবে না। আর এই টু বসানো যাবে না, দ্যাট মিনস ভার্বের বেস ফর্মটা কি বলা হয়? বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে নাই, আর ইনফিনিটিভ মানে টু যুক্ত ভার্ব নেই। এখানে টু যুক্ত ভার্ব নেই। আমরা একটু খেয়াল করি এই ধরনের ভার্বগুলোকে, এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ভয়েস চেঞ্জ করব। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো। আমরা আই মেক হিম, এখানে খেয়াল করো, আই মেক হিম আন্ডারস্ট্যান্ড ইংলিশ। এখানে দেখো তোমরা যে আই মেক, এই ভার্ব লিস্টের মধ্যে মেক হচ্ছে একটা ভার্ব, যে ভার্বের পর এই ভার্বটা আমরা কি করেছি একটু ভালো করে খেয়াল করো যে বেস ফর্মে আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যেটা বলতে চাচ্ছি, আই মেক হিম আন্ডারস্ট্যান্ড ইংলিশ। এখানে এই মেক ভার্বের পর আরো একটি ভার্ব এসেছে, যেই ভার্বটি সবসময় বেস ফর্মে আছে, আর এর আগে কোনো টু বসানো হয়নি, আর এইটাই হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। এই ধরনের ভার্ব সেন্টেন্সগুলোকে আমরা যখন ভয়েস চেঞ্জ করব, তখন তোমরা যে জিনিসটি খেয়াল করবে যে আমরা অবজেক্টের আগে সাবজেক্ট করব। দ্যাট মিনস আই মেক, আমি করেছি, কি করেছি, কাকে করেছি? হিম, আমি তাকে করেছি। কি করেছে? আন্ডারস্ট্যান্ড, আমি তাকে তৈরি করেছি, বুঝাতে সক্ষম হয়েছি, এটা বুঝাচ্ছে মূলত যে আমি তাকে বুঝাতে সক্ষম হই ইংলিশ, আমি তাকে ইংলিশ বুঝাতে সক্ষম হই বা ইংলিশ বুঝাই। ইংলিশ বোঝানোর ইংরেজি আছে আই মেক হিম আন্ডারস্ট্যান্ড ইংলিশ। এখানে নিজে আন্ডারস্ট্যান্ড মানে নিজে বোঝা, আর কাউকে বোঝানোর ক্ষেত্রে আমরা যদি ব্যবহার করি এই বেয়ার ইনফিনিটিভ দিয়ে, মানে দ্যাট মিনস এখানে বেয়ার ইনফিনিটিভ দিয়ে আমাদের কাজটি করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদের বলে রাখবো, সেটা হচ্ছে হি হি অবজেক্ট বেটাকে সাবজেক্ট করব। ইজ কোথায় থেকে পেলাম? মেইন ভার্বের V1 আছে এখানে। প্রিয় শিক্ষার্থীরা, মেইন ভার্বের V1 আছে এখানে, একটু খেয়াল করো। মেইন ভার্বের V1 আছে, বি ভার্ব থেকে V1 নিয়ে এসেছি এখানে। হি ইজ হয়ে গেছে, আর এটা আছে V3। তাহলে হি ইজ মেড। এইবার আমি বলেছি যখনই আরেকটা ভার্ব আসবে, সেখানে অ্যাক্টিভ ভয়েসে কোনো টু ব্যবহার করা যাবে না, কিন্তু প্যাসিভ ভয়েসে সেই ভার্বটার আগে আবার টু ব্যবহার করতে হবে। এই জিনিসটি তোমাদেরকে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। তোমরা যদি এটি ভালো করে মনে রাখতে পারো, তাহলে এই জায়গায় কোনো ভুল হবে না। দেখো আমি কি বললাম, আরেকবার মনোযোগ দাও, যে বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে যখন প্যাসিভ ভয়েস করব, সেই বেয়ার ইনফিনিটিভ যুক্ত ভার্বটির আগে অবশ্যই টু ব্যবহার করতে হবে। দ্যাট মিনস হি ইজ মেড টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আর বেশিরভাগ ক্ষেত্রে প্রিপোজিশন বাই বসে, বাই মি। এরপর দেখো একইভাবে আরো দুইটি সেন্টেন্স আমি দিয়েছি, আই স হিম গো, তার মানে হি ওয়াজ, আমরা এখানে হিমটাকে হি করেছি, হিমটাকে আমরা কি করলাম? হি করেছি। হি ওয়াজ সিন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু খেয়াল করো যে হি ওয়াজ সিন, আমি হি ওয়াজ হচ্ছে V2, যার কারণে বি ভার্ব থেকে V2 ভার্ব নিয়ে এসেছি ওয়াজ। তাহলে হি ওয়াজ সিন টু গো, এই যে গোর আগে আমি টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি, দ্যাট মিনস ইনফিনিটিভ করেছি, মানে টু প্লাস প্যাসিভ ভয়েসে টু চলে আসবে। প্রথমে টু ছিল না গোর আগে, এখানে টু চলে আসছে। তাহলে আমি লিখেছি হি ওয়াজ সিন টু গো বাই মি। পরের সেন্টেন্সটি একটু খেয়াল করো, আই লেট হিম গো অ্যাওয়ে, আমি তাকে যেতে ছেড়ে দিয়েছিলাম, আমি যেতে দিয়েছিলাম, তাকে অনুমতি দিয়েছিলাম। এখানে লেট ভার্বের সাথে কোনো, এটা লেট ভার্ব পাস্টে আছে না প্রেজেন্টে আছে, এটা আর কি বোঝার জন্য আমাদেরকে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাধারণত ভার্বের সাথে এস বাই ইয়েস যুক্ত হয় সাবজেক্ট থার্ড পারসন হলে, আর যদি এস বাই ইয়েস যুক্ত না হয় লেট ভার্বের ক্ষেত্রে, তাহলে বুঝে নেবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই বাক্যটি প্রেজেন্টে না পাস্টে, এটা বোঝা খুব কঠিন। এই কারণে যে যেখানে আই সাবজেক্ট আছে, আমরা যদি এখানে একটু সিরিয়াসলি এইভাবে লিখে রাখি, আই লেট হিম গো অ্যাওয়ে ইয়েস্টারডে, আমি যদি এখানে লিখি ইয়েস্টারডে, হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে আমি শিওর যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হি ওয়াজ লেট টু গো অ্যাওয়ে ইয়েস্টারডে বাই মি, আমি এখানে লিখবো ইয়েস্টারডে
yesterday by me। প্রিয় শিক্ষার্থীরা, আমি যেটা বলতে চেয়েছিলাম যে এই বাক্যটি লেখার ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো, আই লেট হিম গো অ্যাওয়ে ইয়েস্টারডে। ইয়েস্টারডে এর কারণে ধরে নিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ লেট এর তিনটা ফর্মই সেম, লেট লেট লেট। তাহলে হি ওয়াজ, এই যে হিমটিকে কি করলাম আমি, হিম অবজেক্টটাকে সাবজেক্ট করে দিলাম, বিভার ভি3, বিভার বসেছে, এরপর ভি3 বসেছে, হি ওয়াজ লেট টু গো, এই যে মূল ভার্বের না পরের ভার্বের আগে পরের যে ভার্বটি চলে এসেছে তার আগে অবশ্যই টু বসাইছি, প্রথমে আমাদের টু ছিল না। প্রিয় শিক্ষার্থীরা, হি ওয়াজ লেট টু গো অ্যাওয়ে ইয়েস্টারডে বাই মি। আমরা ইনফিনিটিভ এর বিষয়টি একটু আগে এর আগে প্রথমে শুরুর দিকে জেনেছি, এখন আমরা বেয়ার ইনফিনিটিভের বিষয়টি জানলাম। প্রিয় শিক্ষার্থীরা, একদম লাস্ট পর্যায়ে আমরা ক্লাসের শেষের দিকে এসেছি। এই শেষের অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত একাডেমিক 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট সেকশনগুলোতে একাডেমিক জায়গায় ভয়েস চেঞ্জের বিষয়গুলো পরীক্ষায় যেটা আসে সেটা এগুলো আসে, যেগুলো এর আগে আলোচনা করেছি। এগুলো পরীক্ষায় ওভাবে না আসলেও এই জিনিসটি আসে। আর পূর্বের বিষয়গুলো বেসিক ভালো জানা থাকলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা যাবে। আমরা এখন জানবো প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভ ভয়েস করব। আমরা এতক্ষণ যা জেনেছি সবগুলো হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করা যায় সেটি, এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার একটাই নিয়ম, এখানে অনেকগুলো নিয়ম না, যা শিখেছি তা শুধু উল্টা করে চিন্তা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস খেয়াল করো, প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করার ক্ষেত্রে এখানে একটা জিনিস তোমরা একটু অবশ্যই মনে রাখার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস তোমরা মনে রাখার চেষ্টা করো, সেটা হচ্ছে আমরা যদি বাই থাকে এখানে, যেমন আমরা যদি এখানে বাই ইউজ করি, আমি ছোট্ট একটি বাক্য লিখবো এখানে যে রাইস ওয়াজ ইটেন বাই মি। এইরকম যদি কোনো বাক্য থাকে, বাই আছে, তাহলে বাই এর পরে যেটা আছে ওটাকে সাবজেক্ট বানাবো, আই মি আছে, আই ওয়াজ রিটেন, এখানে বি ভার্বের ভি2 আছে, তাহলে আমরা মেইন ভার্বটাকে ভি2 তে নিয়ে আসবো। তাহলে আই ওয়াজ ইটেন আছে, তাহলে আই অ্যাট হবে, আই অ্যাট। প্রিয় শিক্ষার্থীরা, আই অ্যাট, তারপরে সাবজেক্টটাকে অবজেক্ট বসাবো, আই অ্যাট রাইস, শেষ। এখানে আই অ্যাট রাইস, দ্য রাইস ওয়াজ ইটেন। তো এইরকম ভয়েস চেঞ্জ করা তো এটা খুব সহজ, কিন্তু যদি আমাকে বাই প্রিপোজিশন না থাকে সেই ক্ষেত্রে পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে বাইয়ের পর যে মানে অবজেক্টটা আছে সেইটা থাকে না, বাইয়ের পর যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম সেটা থাকে না, দ্যাট মিনস বাইয়ে থাকে না। তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব, যেমন কিছু বাক্য খেয়াল করো, মাই ব্যাগ ওয়াজ স্টোলেন, এই বাক্যটির ক্ষেত্রে আমাদের বাই মি, বাই হিম, বাই দেম এগুলো কিছুই নেই। তাহলে আমি কি চিন্তা করব, আমি এখানে সামওয়ান নিয়ে আসতে পারি। এখানে তোমরা একটু খেয়াল করবা, আমি এখানে লিখেছি যে উই, দেখো আমরা ইচ্ছা মতো একটা সাবজেক্ট বানাইতে হবে, উই, পিপল, দ্য গভর্নমেন্ট, এনি নেম, দ্য অথরিটি, সামওয়ান, সামবডি, যে কোনো একটা সুইটেবল সাবজেক্ট আমাদের তৈরি করতে হবে কনটেক্সট বুঝে। প্রিয় শিক্ষার্থীরা, মাই ব্যাগ ওয়াজ স্টোলেন, আমার ব্যাগটি হারিয়েছে, আমি জানি না কে, আমার ব্যাগটি চুরি হয়ে গেছে, আমি জানি না কে চুরি করেছে। যদি চুরি করার ব্যক্তির নাম না জেনে থাকি তাহলে আমি সামওয়ান ইউজ করব, যে কেউ। তাহলে সামওয়ান, এখন এইটা খেয়াল করো, বি ভার্ব কি আছে এখানে, ভি2 আছে, বি ভার্ব কি আছে, ভি2, বি ভার্বের ভি2, তাহলে মেইন ভার্বেরও তাহলে ভি2 হয়ে যাবে, মেইন ভার্ব, এই জন্য দেখো ভি2 হয়ে গেছে। আর বি ভার্বটি কি থাকবে না, আমরা জানি যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় বি ভার্বের ব্যবহার নেই, দ্যাট মিনস অ্যাক্টিভ ভয়েসে বি ভার্বের ভি3 এটার প্রয়োজন নেই, বি ভার্ব প্লাস ভি3 যে আমরা ইউজ করি। এখানে একটু খেয়াল করো, মাই ব্যাগ ওয়াজ স্টোলেন, তার মানে হচ্ছে সামওয়ান স্টল মাই ব্যাগ, এখানে আমি সামওয়ান সাবজেক্ট তৈরি করেছি। তোমরা প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করবে, আমরা জাস্ট উল্টো করে চিন্তা করব। যেমন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা মেইন ভার্ব দেখেছিলাম ভি2, বি ভার্ব থেকে ভি2 নিয়ে এসেছিলাম, ঠিক
এখন মেইন ভার্ব না দেখে বি ভার্ব দেখবে ভি2, ওইটা অনুযায়ী আমরা বি ভার্ব মেইন ভার্বটাকে বি ভার্ব দেখবে ভি2, মেইন ভার্বটাকে ভি2 তে নিয়ে আসবো আর বি ভার্বটি বাদ দিব। এখানে দেখো ওয়াজটিকে আমি বাদ দিছি, মেইন ভার্বটিকে আমি ভি2 তে নিয়ে আসছি। মেইন ভার্ব ভি2 তে নিয়ে আসলাম কিভাবে, আমি দেখেছি বি ভার্ব ভি2 আছে, বি ভার্ব ভি2 তে আছে, তাই মেইন ভার্ব কি আমি ভি2 তে নিয়ে এসেছি। আর বি ভার্ব তো আমার প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ যখন করবো, অ্যাক্টিভে বি ভার্বের প্রয়োজন নেই, আমরা ওটাকে বাতিল করে দেবো। এটা নিয়ে আসছিলাম আবার বাতিল করে দেবো, এটাকে ওটা প্রয়োজন নেই। তাহলে সামওয়ান স্টল মাই ব্যাগ, ঠিক অ্যাকর্ডিংলি একইভাবে আরো কিছু সেন্টেন্স আমি দিয়েছি, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, দ্য রোমান্স, আমরা এখানে একটা সাবজেক্ট তৈরি করতে হবে। দেখো আমি বলেছি এনি নেম, যে কোনো নাম ব্যবহার করা প্রয়োজন হতে পারে। তার মানে রোম হচ্ছে ইতালির রাজধানী রোম। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, রোম ইতালির রাজধানী রোম একটি সমৃদ্ধ নগরী, এই নগরীটি একদিনে তৈরি হয়নি। দ্যাট মিনস এটা কে তৈরি করার কাজটা করেছে, সেইখানকার মানুষ, দ্য পিপল অফ রোম অথবা রোমান্স। আমরা এই জন্য সাবজেক্ট হিসেবে রোমান্স নিয়ে আসছি, রোমানরা। দি রোমান্স ডিড নট, আমার এখানে ওয়াজ নট আছে, আমি কেন ডিড নট করলাম, বি ভার্বের ভি2 আছে, আমি মেইন ভার্বের ভি2 ব্যবহার করব। এই জন্য মেইন ভার্বের ভি2 ব্যবহার করার আগে নট ছিল, এই জন্য নট ছিল এখানে, যার কারণে আমি অ্যাক্টিভ ভয়েসে চিন্তা করব, নট তো একাই বসে না, নট অবশ্যই ডু নট বা ডাজ নট বা ডিড নট এর সাথে বসবে। তো এখানে ভি2 আছে মেইন ভার্ব, যার কারণে আমি ডিড ইউজ করেছি। ডিড, আমি কেন ডিড ইউজ করলাম, নটটাকে তো একাই ব্যবহার করা যাবে না। আমি তোমাদের আগেও বলেছি নট কখনো একাই বসতে পারে না, নট অবশ্যই ডু নট, ডাজ নট, ডিড নট, ওয়াজ নট, অ্যাম নট, ইজ নট এগুলোর সাথে বসে। দ্যাট মিনস নট অক্সিলারি ভার্বকে সাথে নিয়েই বসে। তাহলে এখানে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে ডিড আমি ইউজ করছি, ডিড নট, নটের কারণে আমি ডিড ব্যবহার করেছি, না হলে আমি ডাইরেক্ট বিল্ড ব্যবহার করতাম। তাহলে রোমান্স ডিড নট বিল্ড, বিল্ড আমাদের বেস ফর্মে যাবে। আমরা একটা জিনিস জানি যে ডু নট, ডাজ নট, ডিড নট, ডাজ, ডু, ডিড এগুলোর পর যে ভার্বটা আসে সেটি সবসময় বেস ফর্মে যায়। এই জন্য আমরা কিন্তু অ্যাক্টিভ ভয়েস করতেছি বন্ধুরা। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমরা মেইন ভার্বের বেস ফর্মে রাখলাম, এগুলোর পর বেস ফর্ম। তাহলে রোমান্স ডিড নট বিল্ড রোম ইন এ ডে, বাকিগুলো সব ঠিক থাকবে। তার মানে পেসিভ থেকে অ্যাক্টিভ করার বিষয়টি একটু ট্রিকি মনে হলেও অত ট্রিকি না, যদি তোমরা পেসিভ থেকে অ্যাক্টিভ থেকে পেসিভের বিষয়টি তোমরা মনে রাখো। তারপরে আছে প্রপার স্টেপ শুড বি টেকেন টু স্টপ ডাউরি। এখানে একটি জিনিস খেয়াল করো, প্রপার স্টেপ শুড বি টেকেন টু স্টপ ডাউরি, এখানে সাবজেক্ট ছিল প্রপার স্টেপস। হ্যাঁ, এখানে শুড বি টেকেন, শুড বি, এখানে মোডাল অক্সিলারি ভার্ব আছে শুড, বি ভার্ব এর ভি3 আছে, এখানে বি ভার্ব প্লাস ভি3 আছে। প্রপার স্টেপ শুড বি টেকেন টু স্টপ ডাউরি। প্রিয় শিক্ষার্থীরা এখানে একটু খেয়াল করো যে আমরা এখানে একটা সাবজেক্ট তৈরি করতে হবে। সাবজেক্ট কিভাবে বানাবো, এই লিস্ট থেকে আমরা একটু গেস করার চেষ্টা করি কোনটা দেওয়া যায়। তো এখানে স্টপ ডাউরিটাকে নির্মূল করতে, বন্ধ করতে গেলে একটা যথাযথ পদক্ষেপ নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা এখানে পদক্ষেপ নেওয়ার কাজটা কে করবে, এখানে আমরা করব না কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি করবে, না এটা ওভারঅল এই কাজটা মূলত গভর্নমেন্টের, গভর্নমেন্ট করবে, সেটা আমাদের বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থীরা আমরা অবশ্যই আমরা এই ওভারঅল বিষয়টি চিন্তা করে দেখলাম যে এখানে সরকার যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। তার মানে এই ক্ষেত্রে দ্য গভর্নমেন্ট আমরা লিখব, যে দ্য গভর্নমেন্ট, আমরা সরকারকে নিয়ে আসলাম, দ্য গভর্নমেন্ট, কারণ সরকার ডাউরিকে স্টপ করার জন্য যথাযথ পদক্ষেপ নিবে, আমরা নিতে পারবো না, কারণ এই বিষয়টি এটা ক্ষুদ্র বিষয় না, এটা একটা ব্যাপক একটা বিষয়, সেই জন্য পদক্ষেপটি নিবে সরকার, যার কারণে আমি সরকারকে নিয়ে এসেছি, দ্য গভর্নমেন্ট। তারপর শুড, মোডাল অক্সিলারির ক্ষেত্রে শুড, শুডে বসবে, বি ভার্ব উঠে যাবে, আমরা ভালো করেই জানি যে বি ভার্ব উঠে যায়, বি ভার্বের বেস ফর্ম আছে, তাহলে মেইন ভার্বেরও বেস ফর্ম হবে, বি ভার্বের বেস ফর্ম, মেইন ভার্বের বেস ফর্ম, আমরা বেস ফর্ম। আর তাছাড়াও আমরা জানি মোডাল অক্সিলারির পর মেইন ভার্বের বেস ফর্ম হয়। তাহলে দ্য গভর্নমেন্ট শুড টেক প্রপার স্টেপস, আমরা এখানে প্রপার স্টেপস টু স্টপ ডাউরি, বাকি শেষের অংশগুলো শেষেই বসবে। এখন অনেক স্টুডেন্ট এই শেষের গুলোকে সামনে নিয়ে আসে, সামনেগুলো শেষে নেই, এগুলো করে, এটা খুবই মারাত্মক একটা ভুল ডিসিশন। এখানে বুঝতে হবে বাই বা প্রিপোজিশনের পর, হ্যাঁ, কোনো ধরনের এখানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম নেই, তার মানে আমাকে সাবজেক্ট তৈরি করতে হবে, এইটা মাথায় রাখতে হবে বেশি করে।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা শেষে লাস্ট ওয়ান একটা জিনিস শেষ করব। মোডাল অক্সিলারি ভার্ব যদি থাকে সেন্টেন্সে, সেই সেন্টেন্সটি ভয়েস চেঞ্জ হবে। খুব কঠিন কোনো না, জাস্ট মোডাল অক্সিলারি পর একটা বি ভার্ব বসিয়ে ভার্বের ভিতরি। যেমন আই মাস্ট ডু ইট, আমি একই থিওরি অবলম্বন করব। মাস্ট এর পর মেইন ভার্ব কি আছে, বেস ফর্মে আছে। মেইন ভার্ব বেস ফর্ম আছে, বি ভার্বের বেস ফর্ম নিয়ে আসতে হবে। বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি, বি ভার্বের বেস ফর্ম বি। তাহলে আমরা অবজেক্ট বেটাকে সাবজেক্ট করি, ইট মাস্ট, মাস্ট মডাল অক্সিলারি থেকে মডাল অক্সিলারিটাই ইউজ হবে। ক্যান থাকলে ক্যানই হবে, মাস্ট থাকলে মাস্ট হবে, শুড থাকলে শুড হবে। এখানে যাই থাকবে তাই ইউজ করব আমরা। ইট মাস্ট, তারপরে মেইন ভার্বের বেস ফর্ম আছে, তাহলে বি ভার্বের বেস ফর্ম নিয়ে আসবো। তাহলে ইট মাস্ট বি ডান, মেইন ভার্বের ভিতরি ইট মাস্ট বি ডান। তোমরা একটু খেয়াল করো, ইট মাস্ট বি ডান বাই মি। এখানে বাই বেশিরভাগ ক্ষেত্রে বাই প্রিপোজিশন এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে ইট মাস্ট বি ডান বাই মি, এভাবে আমরা করতে পারি। আর একটা হচ্ছে আরো একটি বাক্য দেখো এখানে, হি ইজ। অনেক প্রিয় শিক্ষার্থীরা এই বাক্যটি লেখার একটাই উদ্দেশ্য, অনেক শিক্ষার্থী জানেই না যে বি ভার্ব বি গোয়িং টু, এখানে ইজ গোয়িং টু মানে বি গোয়িং টু, বি গোয়িং টু একটা মোডাল অক্সিলারি ভার্ব। অনেক শিক্ষার্থী জানে না, পরীক্ষায় এটা ভুল করে থাকে। তাহলে এটা একটা মোডাল অক্সিলারি ভার্ব। এই ভার্বের সাবজেক্ট, মেইন সাবজেক্ট হচ্ছে, মেইন ভার্ব হচ্ছে স্টার্ট, স্টার্ট মানে শুরু করা, আর অবজেক্ট হচ্ছে এ নিউ বিজনেস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে যে জিনিসটা হবে একটু খেয়াল করো, যে অবজেক্টটিকে আমরা সাবজেক্ট করব, এ নিউ বিজনেস আমরা লিখব। এ নিউ বিজনেস অবজেক্টটিকে সাবজেক্ট করলাম, এই যে অবজেক্টটিকে সাবজেক্ট করলাম পুরো। তারপর ইজ গোয়িং টু, আমি বলছি মডাল অক্সিলারি যা থাকবে তাই সেভাবেই বসবে। আমি বসিয়েছি এ নিউ বিজনেস ইজ গোয়িং টু বি। এখন বি কেন বসলাম, আমরা জানি মডাল অক্সিলারির পর অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রেই বি বসবে। বি বসার কারণটাও বলেছি, হ্যাঁ। তাহলে এ নিউ বিজনেস ইজ গোয়িং টু বি স্টার্টেড বাই হিম। এখানে বাই প্লাস বাই এর পর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি ভয়েস চেঞ্জের পুরো ক্লাসটি সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আমি পার্ট 1-এ বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, এবং পার্ট 2-তে আমি ক্রিটিক্যাল বিষয়গুলো, বিভিন্ন ধরনের সেন্টেন্স দেখিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। পরীক্ষায় যে বিষয়গুলো আসে তোমরা এই বিষয়গুলো নোট করে পড়ো এবং আমার ক্লাসটি ভালো করে দেখো। আমার বিশ্বাস তোমরা একটা ভয়েস চেঞ্জ যে একটা সেন্টেন্সও তোমরা মিস করবে না, সবগুলো ভয়েস চেঞ্জ করতে পারবা। এবং এটা একাডেমিক সেকশনে তো তোমাদের হেল্পফুল হবে, এবং অ্যাডমিশন এবং জবের ক্ষেত্রেও এই বেসিকটি তোমাদের কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের আরও কি কি ক্লাস নিলে তোমাদের জন্য সুবিধা হয় সেই বিষয়টি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর অবশ্যই আমার ক্লাসটি বেশি বেশি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। তোমরা শেয়ার করলে এবং লাইক দিলে আমি যদি দেখি যে তোমরা আমাকে সাবস্ক্রাইব করতেছো, তারপর কমেন্ট করতেছো, লাইক দিচ্ছ, শেয়ার দিচ্ছ, তাহলে আমি আরও বেশি বেশি অনুপ্রাণিত হয়ে আরও অনেক সুন্দর সুন্দর ক্লাস নেওয়ার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থীরা, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমরা আরও অনেক অসাম কিছু ক্লাস নেওয়া রেডি করতেছি, যেগুলো স্মার্ট বোর্ডের স্টাইলে আমরা ডিজিটাল প্রক্রিয়া ক্লাসগুলো নিব। জাস্ট ওয়েট অ্যান্ড সি।